শুভেচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ। এখন কি চায়ের আয়োজনের সাথে আছি আমি দীপ্তি চৌধুরী। নির্বাচনের সময় সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়ার জন্য বিএনপি যেদিন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলো সেদিনই জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলল মৌলিক পরিবর্তন ছাড়া নির্বাচন দিলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। বিএনপি ন্যূনতম বা জরুরি সংস্কার করে দ্রুত নির্বাচনের পক্ষে, পাশাপাশি মৌলিক পরিবর্তন ছাড়া নির্বাচনের বিপক্ষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ন্যূনতম সংস্কার বলে কিছু নেই, সংস্কার মানেই মৌলিক গুণগত পরিবর্তন। জনাব নাহিদ ইসলাম মৌলিক সংস্কারের বিষয়ে একমত হওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় মৌলিক সংস্কার ও রাজনৈতিক ঐক্যমত। এ বিষয়ে কথা বলার জন্য আজকে দুজন অতিথি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ডাক্তার জাহিদুর রহমান। আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। জাহিদ ভাই অ্যাজ অলওয়েজ বলেছেন যে তিনি শুরু করবেন না, তুষার ভাই আপনাকে দিয়ে শুরু করে, যেহেতু আপনারা আলোচনার একটা অন্যতম অংশ। এনসিপি আসলে কি চায় এখন? মৌলিক সংস্কার এবং কাঠামোগত সংস্কার, ন্যূনতম সংস্কার, পার্থক্যটা আসলে আপনারা কি দেখছেন? মানে ন্যূনতম সংস্কারকে কেন আপনারা এত কঠোরভাবে প্রতিহত করছেন? আপনাকে ধন্যবাদ এবং জাহেদ ভাইকে শুভেচ্ছা। ন্যূনতম সংস্কার যারা বলছেন তাদেরকে তো আগে বলতে হবে যে এই জিনিসটা হচ্ছে ন্যূনতম সংস্কার। আমরা কিন্তু আমাদের দিক থেকে বলেছি যে এইটাকে আমরা মৌলিক সংস্কার মনে করি। আপনি যদি একটু এনগেজ হয়ে দেখেন, ন্যূনতম সংস্কার মৌলিক সংস্কার খুব বেশি পার্থক্য নাই। কথাটা খুব সিম্পল। কথাটা হচ্ছে যে বাংলাদেশে তো নির্বাচনী ব্যবস্থা আগেও ছিল, নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এখানে রাজনৈতিক দলগুলো এসেছে, কিন্তু প্রত্যেকবার যেটা দেখা যাচ্ছে যে তারা ক্ষমতায় থেকে যাওয়ার তাদের মধ্যে একটা অভিলাষ, উচ্চাভিলাষ আছে প্রত্যেকবার। আপনি একেবারে ৭২ সাল থেকে একবার ওই ৯৬-২০০১ সালের আওয়ামী লীগ সরকার বাদ দিলে হয় পজিটিভ অর্থে গণ অভ্যুত্থান, গণ আন্দোলন করতে হয়েছে ওই সরকারকে নামানোর জন্য, অথবা নেগেটিভ অর্থে এখানে সামরিক কূ ঘটেছে। এবং সামরিক কূগুলো ঘটেছে আসলে রাজনৈতিক দলগুলোর এই যে ক্ষমতায় থাকার পায়তারা দেখে। এটাতে যখন দুই দল মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে, দেশে একটা গৃহযুদ্ধ, তখন সামরিক বাহিনী বলতেছে যে আমাদেরকে এখন টেক ওভার করতে হবে। এই হচ্ছে পরিস্থিতি। তার মানে আমি এটা বারবার বলেছি যে নির্বাচিত সরকারগুলোর মধ্য দিয়ে বাংলাদেশে অনির্বাচিত সরকারগুলো কায়েম হচ্ছে। তার মানে হচ্ছে শুধু নির্বাচনী সংস্কার বলতে কিছু নাই। নির্বাচনী সংস্কার মানে হচ্ছে যে আপনি ধরা যাক যে এখন পঞ্চদশ সংশোধনী আবার রিস্টোর করা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার এসেছে, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের যেহেতু অন্য কোনো অভিলাষ নাই, কিংবা এই সরকারের অন্য কোনো অভিলাষ নাই, আপনি এবার একটা সুন্দর নির্বাচন করতে পারবেন এবং একটা দল ক্ষমতায় যাবে। কিন্তু এরপরে কি হবে? তত্ত্বাবধায়ক সরকার, ইভেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে আমরা ধরে রাখতে পারবো? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগেও ছিল, বন্ধ। এবং আপনার যে কোনো দলের কাছে 2/3 থাকলে তারা যে সমস্ত সর্বনাশা সংশোধনী করে, মানে সেই ৯৬ সালে তত্ত্বাবধায়ক তো একটা কমিটমেন্ট ছিল ৩ জোটের রূপরেখায় যে আমরা তত্ত্বাবধায়কের আন্ডার ইলেকশন করব, বিএনপি সেটা করলো না, সেটার বিরুদ্ধে আন্দোলন হলো, এবং এইটা এত বড় আন্দোলনের মধ্য দিয়ে আদালত দ্বারা স্বীকৃত একটা জিনিস আমরা প্রতিষ্ঠিত করলাম তত্ত্বাবধায়ক। আওয়ামী লীগ সরকার 2/3 বলে এটাকে বাদ দিয়ে দিল এবং অ্যামিকাস কিউরির এটার বিরোধিতা করেছিল, দলের মধ্য থেকেও বিরোধিতা ছিল। তবু শেখ হাসিনা এটাকে বলছেন যেটা লাগবে না। এবং তার অজুহাতটা কি? যে দেখেন এটা অনির্বাচিত সরকার, এটা হচ্ছে 111 ঘটিয়েছে ইত্যাদি ইত্যাদি। আবার 111কে কিন্তু তারা নিজেদের আন্দোলনের ফসলও বলেছে। তো এই দেখা যাচ্ছে যে বাংলাদেশের নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় আসে তারা ক্ষমতায় থেকে যেতে চায়। তার মানে হচ্ছে আপনাকে, এবং নির্বাচনী সংস্কার বলতে আলাদা কোনো সংস্কার নাই। নির্বাচনী সংস্কার আপনি করতে গেলেই দেখবেন আপনাকে বিচার বিভাগে হাত দিতে হচ্ছে, আপনাকে ইলেকশন কমিশন ঠিক করতে হচ্ছে, ইলেকশন কমিশন ঠিক করতে গেলে আপনাকে দেখবেন এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে আপনারা দুই ভাষায় একই কথা বলছেন দুই দল মেবি। কিন্তু আপনাকে মানে ধরা যাক বিএনপির সাথে আমাদের যেখানে পার্থক্যটা হচ্ছে, বিএনপি অনেকগুলো সংস্কারে একমত তারা বলছে, কিন্তু মূলত যেটা এক্সিকিউটিভ কি আসলে সাংবিধানিক পদগুলো নিয়োগ দেবে কিনা বা তার প্রভাব থাকবে কিনা, আপনার যে সাংবিধানিক এবং রাষ্ট্রীয় পদগুলো আছে সেখানে রাজনৈতিক প্রভাবিত হবে কিনা। যেমন ধরুন কেয়ারটেকার গভর্নমেন্ট, আপনি বলছেন যে একটা নিরপেক্ষ সরকার, এই সরকারের অধীনে নির্বাচন হবে এবং দুই দলের মধ্যে থেকে একদল ক্ষমতায় যাবে। এখন যখন আপনি ঠিক করে দিয়েছেন যে প্রধান মানে এখানে প্রধান উপদেষ্টা হবে সাবেক বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি অথবা অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরা, তখন কিন্তু বিচার বিভাগের রাজনীতিকরণ করার একটা রাস্তা শুরু হয়। যে তখন রাজনৈতিক দলগুলো একটা টার্গেট থাকে। এটা কিন্তু আওয়ামী লীগ দেখিয়ে গেছে যে বিএনপি যে চতুর্দশ সংশোধনী করতে গেছে, মানে একজন বিচারপতির বয়স বাড়িয়ে দিয়ে যে কাজটা, এটা কিন্তু আগে আওয়ামী লীগ শুরু করেছিল, মানে চেষ্টা করেছিল শেখ হাসিনা, রুহুল আমিন নামে একজনকে, কিন্তু তিনি এটা নানা কারণে পারেন নাই। তার মানে হচ্ছে আপনি যখন জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যাবে হচ্ছে এটা ফিক্সড, যে অমুক বিচারপতিকে না পাওয়া গেলে তমুক, তমুকের পরে তমুক, তখন কিন্তু আপনি চান যে
ওখানে আপনি রিক্রুটমেন্টটা আপনি করবেন, এবং রিক্রুটমেন্টটা তো আসলে রাজনৈতিক প্রভাব মুক্ত না। এই কারণে আমরা বলতেছি যে আপনি যদি কেয়ারটেকার গভর্নমেন্টও, আমরা তো কেয়ারটেকার গভর্নমেন্টের বিরুদ্ধে না, কেয়ারটেকার বলেন, অন্তর্বর্তী সরকার বলেন, নিরপেক্ষ একটা সরকার যারা নির্বাচন আয়োজন করবে। এবং আমরা প্রস্তাব করে এসেছি যে এই সরকারের যে নাম, নির্বাচন কমিশন সংস্কারের ভাই ছিলেন, ওনারা একটা নাম দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার। আবার সংবিধান সংস্কার কমিশন বলছেন অন্তর্বর্তী সরকার। আমরা বলছি অন্তর্বর্তী বলেন আর তত্ত্বাবধায়ক বলেন, ইট শুড বি নেমড নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার। মানে তার কাজ হচ্ছে শুধুই নির্বাচন আয়োজন করা, অন্য কোনো অভিলাষ দেখা গেলেই তাকে থামিয়ে দিতে হবে যে কোনো উপায়ে। এখন এই সরকারের কারা যাবে সেটা যদি আবার এইভাবে মারপ্যাচ দিয়ে রাজনৈতিক দলগুলোর একটা হস্তক্ষেপ এখানে থাকে, তখন হচ্ছে সমস্যা, তখন বিচার বিভাগের একটা রাজনীতিকরণের সুযোগ ঘটে। এই কারণে আমরা বলেছি, বা কমিশন যেটা বলেছে, আমরা একমত হয়েছি যে সাংবিধানিক কাউন্সিলের মধ্য দিয়ে বিশেষত বিরোধী দলের এখানে একটা মতামত রাখার সুযোগ দিতে হবে যে কারা ওখানে যাবে। এটা করতে গেলে আপনি দেখবেন যে হয় আপনাকে সাংবিধানিক কাউন্সিলে আনতে হবে এই পদের নিয়োগগুলো, অথবা আপনাকে উচ্চকক্ষে এটাকে নিতে হবে বা উচ্চকক্ষে একটা মতামত দিতে হবে। মানে অর্থাৎ শুধুমাত্র সরকারি দল ঠিক করবে না বা সরকারি দলের প্রভাবে এটা হবে না, এরকম একটা অ্যারেঞ্জমেন্ট। তো এইটা আপনি করতে গেলে দেখবেন আপনি নির্বাচনী সংস্কার করতে গেলে আপনি আর নির্বাচনের দায়রার মধ্যে থাকতে পারছেন না, আপনাকে বিচার বিভাগে যেতে হচ্ছে, আপনাকে এক্সিকিউটিভের পাওয়ারটাকে সাংবিধানিকভাবে আপনি কীভাবে ঠিক করবেন সেগুলোতে যেতে হচ্ছে। এরকম অনেকগুলো ব্যাপার আছে। ফলে মৌলিক সংস্কার কথাটার খুব মানে হচ্ছে যেন আর কোনোভাবেই মানে আমরা ব্যক্তির উপর নির্ভর করতে চাই না। আপনি ভালো মানুষ, আপনাকে আমি নির্বাচন কমিশনে বসিয়ে দিলাম, আচ্ছা দীপ্তি আপনি ভালো ইলেকশন করে দেবে, এটার উপর এটা তো প্রসেস হওয়া উচিত না। আরেকটা খারাপ লোক আমি দেখতে চাইবো যে একটা খারাপ লোক বসলেও সে যেন সিস্টেমটাই যেন এমন থাকে, সে যা তার যেটা করার কথা সে ওটাই করবে। ভালো খারাপ লোক নিয়ে তেমন ব্যাপার না। মৌলিক সংস্কারটাকে ন্যূনতম সংস্কার বলতে চান? মানে মৌলিক সংস্কারটা এখন ন্যূনতম সংস্কার, ন্যূনতম সংস্কারটা মৌলিক সংস্কার। মানে আমাদের এখানে আর কোনো বিলাসিতা করার সুযোগ নাই। এইটুকু সংস্কার না করলে আপনি আগাতে পারবেন না। এইটাই হচ্ছে ব্যাপার। গট ইট। সো আপনারা যেসব সংস্কারের কথা বলেছেন সেগুলোর কয়েকটা যদি আমি একটুখানি বলি এখানে, যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ও 70 অনুচ্ছেদের সংস্কার, একই ব্যক্তির 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকা, একই ব্যক্তির প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও রাজনৈতিক দলের প্রধানের পদে না থাকা, সংসদের নিম্ন কক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চ কক্ষে আসন বন্টন সহ আরও অনেক কিছু। এবং এই সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং 70 অনুচ্ছেদের সংস্কারের ক্ষেত্রে নীতিগতভাবে একমত পোষণ করেছে বিএনপি। তবে বিএনপি মনে করে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করার বিষয়ে একটি নির্বাচিত সংসদে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। ডক্টর জাহিদুর রহমান, আপনার কি মনে হয় বিএনপি কেন এরকমটা মনে করছেন? আমি আসবো, বিএনপি যেভাবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করতে চায়, আমি এটা একেবারেই এফেক্টিভ কিছু হবে না, আমি আসবো সেই জায়গায়। কিন্তু তুষারের সাথে একটা জিনিস যোগ করতে চাই। মানে শেখ হাসিনার পতন পরবর্তী সময়ে আমরা সংস্কার নিয়ে অনেক আলোচনা করছি, আমরা অন্যান্য প্রোগ্রাম টকশোতেও এই কনস্টিটিউশন নিয়ে আলাপ করেছি। আমাদের কনস্টিটিউশনের বেশ কিছু পরিবর্তন জরুরি, এটা নিয়ে আমি দ্বিমত করছি না। কিন্তু একটা জিনিস যেন আমরা প্লিজ খুব এটা মনে না করি যে আমরা সংবিধানটা খুব ভালো মতো লিখে ফেলতে পারলে আমাদের চেকস অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত হবে। একটা উদাহরণ দিই, 15th অ্যামেন্ডমেন্ট যখন আওয়ামী লীগ করে, যেখানে তত্ত্বাবধায়ক সরকার বাতিল টাতিল এগুলো করা হয়েছে, তখন ওই কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে 1/3 বেশি আর্টিকেলে পরিবর্তন হয়েছে। ওর মধ্যে বেশ কিছু আর্টিকেল ছিল এমন যেগুলো পরিবর্তন করলে গণভোটের আবশ্যকতা ছিল। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না, রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বা দ্বাদশ সংশোধনীর মাধ্যমে এটা হয়েছে। 15th অ্যামেন্ডমেন্ট যে বাতিল হয়েছে তার যুক্তির মধ্যে এটা একটা যুক্তি ছিল, সব অ্যামেন্ডমেন্ট না, বেশ কিছু আর্টিকেলের যদি সংশোধন করতে হয় গণভোট লাগবে, এটা সংবিধানে ছিল। তো শেখ হাসিনা তো গণভোট করে নাই, একটা অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে, তো কি হয়েছে? সংবিধানে লেখা ছিল এটা। আচ্ছা, আমরা কেউ যদি মনে করি আমরা রিট করব, আমাদের কোনো লাভ হতো? কারণ শেখ হাসিনা আদালতটাকেও সাজিয়েছিলেন তার মতো করে, ফলে ওখানে কোনো রকম কোনো রেমেডি পাওয়া যেত না। যখন একটা দেশে মানে সিস্টেম বা স্ট্রাকচারের মধ্যে অটোক্রেসি ডেভেলপ করে, তখন সব কিছু ম্যানিপুলেটেড হয়। ভারত সরকার যখন কাশ্মীরের যে স্পেশাল প্রভিশন ছিল আর্টিকেল 370 বাতিল করেছে, কাশ্মীর ভারতীয় ইউনিয়নে যোগ দিয়েছে এই শর্তে, সেটা যখন বাতিল করলো, আপার যে ওদের কোর্ট আছে অ্যাগ্রি করলো। জরুরি কথা, তার চাইতে আরও ভয়ঙ্কর জরুরি কথা, একটা পৌরাণিক কাহিনীর ভিত্তিতে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিল বাবরি মসজিদের জায়গায় মন্দির ছিল, সেখানে রাম মন্দির হতে পারে, কোর্ট রায় দিয়েছে।
আরেকটা জিনিস একটু যোগ করে আমি আপনার প্রশ্নের জবাবে আসবো। অ্যাব্রেগো গার্সিয়া বলে এক লোক এই মুহূর্তে পৃথিবীতে খুব আলোচিত, এল সালভাদরের নাগরিক। উনি আমেরিকায় টিনেজ সময়ে চলে যান, পরবর্তীতে তিনি ওখানে আমেরিকার বৈধতা পান আমেরিকায় থাকার জন্য। ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে তিনি কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত এই অভিযোগে তাকে এল সালভাদর পাঠিয়ে দেয়, ওখানে একটা কারাগারে সরাসরি দিয়ে দেওয়া হয়। উনি যাওয়ার আগে মামলা করেন, ওনার বিরুদ্ধে যখন অভিযোগ আনা হয় তার হয়ে মামলা, লোয়ার কোর্টে রায় হয় যে তিনি অবৈধ নন, তিনি বৈধ, তাকে এভাবে ডিপোর্ট করা যাবে না। সরকার অ্যাপিল করে, এটা সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট, আমেরিকার সুপ্রিম কোর্ট, যেখানে রিপাবলিকান জাজরা মেজরিটি, এবং ওদেরও কিন্তু জাজদের যেহেতু নিয়োগ বিভিন্ন সময় হয় এবং আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারকরা কিন্তু আমৃত্যু বিচারক থাকেন, তো ওখানে মেজরিটি রিপাবলিকানের একটা কোর্টও শেষ পর্যন্ত, কারণ ওখানে তো আর নিজ লিস্ট একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, ইনস্টিটিউট তৈরি হয়েছে, তারাও রায় দিয়েছে দ্য গভর্নমেন্ট শুড ফ্যাসিলিটেট শব্দটা ব্যবহার করেছেন, তাকে এল সালভাদর থেকে আমেরিকায় আনাটাকে ফ্যাসিলিটেট করতে বলছেন। মজার ব্যাপার, এই রায় মানছেন না ডোনাল্ড ট্রাম্প এবং উনি তাকে ফেরত আনবেন না বলছেন। ডেমোক্র্যাট একজন সেনেটর গেছেন এল সালভাদরে চাপ তৈরি করার জন্য। মানে এখন আমেরিকায় কি আলাপ হচ্ছে শুনুন, তবে কি কোর্টেরও একটা সেনাবাহিনী লাগবে? ফান করে বলছেন, কোর্টেরও একটা পুলিশ লাগবে, তার আদেশ যদি এক্সিকিউটিভ না মানে তাহলে কি করতে হবে? ভবিষ্যতে এই আলাপ হচ্ছে এখন, ট্রাম্প যদি আরও এরকম প্রচুর সুপ্রিম কোর্টের অর্ডার না মানেন তাহলে আমরা কি করতে পারি? নতুন এক সংকট এসে হাজির হয়েছে। তো এখন কি তাকে আমরা সেনাবাহিনী দেবো? ট্রাম্প যদি না মানে ট্রাম্পকে ধরে এনে মানাবে এটা? সো আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, শুধু কনস্টিটিউশন না, দীর্ঘদিনের ঐতিহ্য, ইনস্টিটিউট তৈরির পরও আসলে বহু ঘটনা ধরেছে। আরেকটু পাগলামির কথা বলি ট্রাম্পের, উনি হালকাভাবে বলতে শুরু করেছেন, উনি কিন্তু তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করবেন বলে আওয়াজ তুলেছেন। ওদের কনস্টিটিউশনে এটা নেই, ওদের কনস্টিটিউশন দুবার, এই যে আমরা দুবারের কথা বলছি, কিন্তু উনি করবেন বলছেন। যদি সেই পরিস্থিতি চলে আসে আসলে কি হবে আমরা জানি না। এগুলো একেবারে নতুন কতগুলো ফেনোমেনন। একই সাথে যেহেতু দুবারের প্রসঙ্গ আসলো, আমরা করলাম না, কিন্তু দিনের শেষে কাউকে কি আমরা আসলে ক্ষমতা থেকে দূরে রাখতে পারি? সোনিয়া গান্ধী কোনোদিন ভারতের প্রাইম মিনিস্টার ছিলেন না, কিন্তু 4 থেকে 14 প্রাইম মিনিস্টার ডিফ্যাক্টো কে ছিলেন আসলে? উনি যখন জিতলেন, প্রাইম মিনিস্টার হতে পারেন, তখন বিজেপি অভিযোগ করল উনি তো জন্মগতভাবে ভারতীয় নাগরিক না, উনি ওনার পলিটিক্যাল কৌশল হিসেবে প্রাইম মিনিস্টার হন নাই। মনমোহন সিং 2 টার্ম ছিলেন, ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার ছিলেন সোনিয়া গান্ধী, এটা প্রতিষ্ঠিত। সুতরাং 2 বারের পর যখন হবে না, কেউ যদি চান, আমি এটা বোঝাতে চাইছি, আমি আবারও বলছি, আমি এই সংস্কারগুলো, স্ট্রাকচারাল চেঞ্জগুলোর বিরুদ্ধে না, কিন্তু এগুলো করতে পারলে আমরা সব ঠিক হয়ে যাব, এই ডিবেটটা আমি করতে চাই। কারণ কি, যখন আমরা এই স্ট্রাকচার এবং লেখাপড়ার দিকে অনেক বেশি মনোযোগ দেব, আমরা তখন এই পলিটিক্যাল জায়গাগুলো, জনগণকে সচেতন করা, জনগণকে চাপ তৈরি করা, এই যে গার্সিয়াকে যখন আসতে দিচ্ছেন, আমেরিকার একজন ডেমোক্রেট সেনেটর গেছেন চাপ তৈরি করার জন্য, দিনের শেষে কাজ করে কিন্তু ওগুলো। নেতানিয়াহু বিচারক নিয়োগটা তার হাতে নিয়ে আসতে চাইলেন, জনগণ রাস্তায় নেমে গেল, কারণ ওদের সুপ্রিম কোর্টের বিচারক কলেজিয়াম সিস্টেমে হয়, তারা নিজেরা নিজেদেরকে সিলেক্ট করে একটা ইন্ডিপেন্ডেন্ট বডির মাধ্যমে। দিনের শেষে কিন্তু রাস্তায় নামতে হয়েছে, জনগণকে সচেতন করার কাজটাও যাতে ইকুয়ালি চলে। ইভেন আমি যদি বলি যে জোর কোনটাকে বেশি দিতে হবে, আমি ওটাকে বেশি জোর দেওয়া প্রয়োজন মনে করি। এবার আপনি যে প্রসঙ্গে আসলেন আপার হাউস নিয়ে এবং আর্টিকেল 70, বিএনপি যেভাবে এ দুটো কাজ করতে চায় কোনোটাই এফেক্টিভ বা সঠিক বলে আমি মনে করি না। আপার হাউসে আমরা দীর্ঘদিন যে আলোচনা করেছি, আমাদের তো একটা আলোচনা ছিল যে আমরা লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন করি, কারণ এটা সত্য, একটা দেশ, একটা দল টেকনিক্যালি 20, 25, 30% ভোট পেয়েও আসলে সে সরকার গঠন করে ফেলতে পারে। গণতন্ত্র যদি মেজরিটি শাসন হয়, পৃথিবীর বহু দেশ আছে যেখানে প্রেসিডেন্ট নির্বাচনে 50% প্লাস 1 ভোট পাওয়ার আগ পর্যন্ত ভোট হতেই থাকে। ফার্স্ট রাউন্ডে হলো না, সেকেন্ড রাউন্ড দুজনকে নিয়ে হয়, যাতে অন্তত একজন বেশি ভোট পেয়েছে। এটা ওই টার্কি, ফ্রান্স না, আমাদের মলদ্বীপসেও কিন্তু সেম সিস্টেম। তো এই আলোচনা ছিল যে লোয়ার হাউসে আমরা এটা করি, কিন্তু আমরা দীর্ঘ ডিবেট করেছি এবং আমাদের এক ধরনের কনসেনসাস আছে, এতে আসলে সরকার টিকবে না, সরকার গঠিত হবে না। জার্মানিতে যেমন হয়, বিরোধী দল আপনাকে সমর্থন দিয়ে সরকার তৈরি করে, আবার সে বিরোধী দলও, আমরা গণতন্ত্রের ওই জায়গায় যাইনি। ফলে আমরা একটা হাইব্রিড সিস্টেম চিন্তা করলাম যে আমরা লোয়ার হাউসটা ফার্স্ট পাস দ্য পোস্ট করি, তাতে সরকার স্টেবল হলো, কিন্তু আপার হাউসটার মধ্যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হলো, ফলে সব ক্ষেত্রে যাতে ক্ষমতাসীন দল যা ইচ্ছে তা করতে না পারে। সুতরাং ওটা যদি না হয়, আর আপনি যদি সিটের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন করেন, বিএনপি যেটা বলছে, ধরুন কোনো দল 200 সিট পেলো, 2/3 পেলো, সে আপার হাউসের 2/3 সিট পাবে, ওটা অর্থহীন, ওটা কিছু মানুষকে নিয়ে গিয়ে পার্লামেন্টে মেম্বার করার বেশি কিছু না। আর আর্টিকেল 70
কনস্টিটিউশন রিফর্মস কমিশন যেটা দিয়েছে আমি খুব স্ট্রংলি ডিনাউন্স করি। ওনারা শুধু মানে ট্রেজারি বিল ছাড়া সব কিছু মানে অনাস্থা ভোটেও ভোট দিতে পারবে, বাংলাদেশে আসলে সরকার টিকবে না। এখানে পাকিস্তানের নাম বলতে হচ্ছে, পাকিস্তানের নাম বলা এখন আর সমস্যার কিছু নাই। ওরা 4টা জিনিসের ক্ষেত্রে আর্টিকেল 70 মতো ওনাদের 59 ইফ আই এম নট রং। একটা হচ্ছে যখন সরকার গঠিত হয়, অনাস্থা ভোট, ট্রেজারি বিল এবং সংবিধান সংশোধন করার ক্ষেত্রে, এর বাইরে সব ক্ষেত্রে করা যাবে। কিন্তু বিএনপি একটা নতুন জিনিস এখানে যোগ করেছে, রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে যুক্ত বিল। এটা করলে না আপনি ক্যাটাগরাইজ করে যে কোনো বিল ঢুকিয়ে দিতে পারেন। আমি একটা উদাহরণ দিই, ধরো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যখন আসলো, ওটা রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে জড়িত বলে ঢুকিয়ে দিয়ে আপনি ওটাকে সরিয়ে ফেলতে পারবেন। সো তারা যেভাবে 70 করতে চায় এটাও সঠিক না। তারপর আমি এটুকু মানে প্রশংসা তাদেরকে করি, তারা নীতিগতভাবে 70 করতে চায়। জামাতকে তো আমরা দেখেছি তারা 70 অনুচ্ছেদে হাতে দিতে চায় না। সো এইগুলো আছে, এগুলো। তবে একটা জিনিস একটু যোগ করবো ফাইনালি, এই যে ডিবেট হচ্ছে, এই ডিবেট হতে হতে গণতন্ত্র মানে তো তাই, এবং সবাই একমত একভাবে চিন্তা করলে তো সবাই একই দল, আমরা উত্তর কোরিয়া হয়ে যেতাম, তাই না? তো সবাই সবার পলিটিক্যাল ফিলোসফি আছে, পলিটিক্যাল এজেন্ডা আছে, ডিজায়ার আছে, অনেক কিছু আছে, সব কিছু মিলেই আসলে এই জিনিসটা হবে। এবং আমি একটা কলাম লিখেছি কিছুদিন আগে প্রথম আলোতে, সেখানে আমি বলেছি যে সংস্কার আমাদের একটা দীর্ঘমেয়াদী এজেন্ডা হয়ে যাক। এটা এই নির্বাচন তো বটেই, এনসিপি যেভাবে বলছে, আমি তাদেরকে কারণ পরের সরকার কিংবা তারপরের সরকার যাতে এটা কন্টিনিউ করে, শুধু করে না, ধরুন বিএনপি অনেক সংস্কার করলো না, নির্বাচন হলো, জিতে গেল, তুষাররা একটা কাজ করবে তখন জনগণের কাছে গিয়ে বলবে যে দেখো তোমার কিন্তু এটা হয় নাই, কারণ বিএনপি সংস্কারটা মানে নাই, এটা মানলে কিন্তু এটা হতো, সো আমাকে তুমি ভোট দাও। দিস ইজ দ্য ওয়ে হাউ ডেমোক্রেসি ওয়ার্কস। আমরা মনে করি এটা জনগণকে কনভিন্স করা একদম তাদের সুবিধার জন্য। অনেক ধন্যবাদ স্যার। তুষার, আপনার কাছে একটুখানি জানতে চাই, মানে আমরা বারবার বিএনপি নিয়ে কথা বলছি, কারণ আপনারাও নিশ্চয়ই মনে করেন যে বিএনপি এখন সবচেয়ে বড় দল, যখন আওয়ামী লীগের রাজনীতি এক্স্যাক্টলি অনুপস্থিত আছে তারা। সেই জায়গায় একটুখানি জানতে চাই যে আপনাদের সাথে মত ঐক্য আর কোন কোন রাজনৈতিক দল? অনেক সময় দেখা যায় জামাতে ইসলাম এবং ইসলামী আন্দোলন যারা আছেন তাদের অবস্থানে অনেকখানি মিল দেখা যায় সংস্কার কথা যখন আসে। সেই জায়গায় আপনারা কাদের নিয়ে জোট করতে পারেন? যদি ঐক্যমতের কথাও বলি, নিশ্চয়ই আপনারা নিজের দলকে ভারী করতে চাইবেন আপনাদের মতামতের জায়গায়। সেই জায়গায় আর কোন কোন দল আপনাদের সাথে সমমনা আছে বলে মনে করছেন? ওকে, আমি যেটা একটু ফ্র্যাঙ্কলি বলি, বিএনপি ছাড়া অন্য যে সকল দল, বিএনপির একটা সুস্পষ্ট অবস্থান আছে, আমাদের সাথে মেলে না, কিন্তু তাদের একটা অবস্থান তারা শুরু থেকেই বলে আসছে। অন্য দলগুলোর আমি সবসময় দেখেছি যে তারা হাওয়া যেদিকে সেভাবে কথা বলার চেষ্টা করে। লন্ডন মিটিংয়ের আগে পরে এরকম অনেক কিছু ঘটে। একবার বলে যে সংস্কার হোক, তারপরে নির্বাচন করব, তারপর হচ্ছে অনেক ক্ষেত্রে তাদের এই বক্তব্যগুলো আমি এটা জানি না, তারা রাগ করতে পারে, কিন্তু আমার কাছে খুব বেশি দায়িত্বশীল মনে হয় নাই। অনেকগুলো দল, যেমন ধরুন গণ অধিকার পরিষদ, নূর আরেকটা তরুণদের আরেকটা দল, নূরের ক্ষেত্রে আমি গত 3-4 মাসে তাকে 3-4 রকম কথা বলতে দেখেছি। এটা অবশ্য আমি এটা আরেক জায়গায় বলার পরে উনি একটু মাইন্ড করেছিলেন যে আমি এভাবে কেন বলেছি। এনিওয়ে, কিন্তু আমি বলছি যে প্রত্যেকটা দলের, এবং দলগুলো যেটা করে, ছোট ছোট দলগুলো যে একটা সমস্যা, যারা বিএনপির সাথে জোটে আছে তারা সবসময় বিএনপির দিকে তাকিয়ে থাকে, এটা হওয়া উচিত না। এখানে যেমন ধরুন ব্যতিক্রমও আছে, যেমন গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এই দলগুলো খুব ছোট কিন্তু খুবই ইম্প্যাক্টফুল বাংলাদেশের পলিটিক্সে। জামায়াত ইসলাম তো বড় দল, আমি বলছি যে এই বড় মানে আরেকটা বড় দল, তাদের আমি দেখেছি যে তারা 2-3 রকম কথা বলেছে। একবার বলেছে যে মানে সংস্কারের পরে সংস্কার শেষ হওয়া না আগে নির্বাচন না হোক, আবার এখন তারা বলছে যে রোজার আগে ইলেকশন দেন, আবার এসে তারপর আবার বলেছেন যে সংস্কার ছাড়া নির্বাচন দেওয়া যাবে না। মানে খোদ তাদের দলের প্রধানেরই মধ্যে আমি 3-4 রকম কথা দেখেছি। ফলে আমার কাছে মনে হয় যে তারা ঠিক করতে পারছেন না তাদের পলিটিক্যাল কম্পাসটা কোন দিকে হবে। তারা সবসময় অনেকগুলো গেমের মধ্যে থেকে একটা বেছে নেওয়ার চেষ্টা করছেন। আশা করি যে তারা তাদের একটা সুনির্দিষ্ট যেটা করলে তারা মনে করছেন বাংলাদেশে ভালো হবে। বিএনপি কিন্তু ধরেন বলছে যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে সবসময় গণভোট দিলে এই সমস্যা হবে, এটা তার পলিটিক্যাল পজিশন, সে ব্যাখ্যা করছে, আমি একমত না হই। জামায়াত ইসলামেরও উচিত যে এইটা আমি মনে করি বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে, আমার হলো এই ব্যাখ্যা। ঠিক আছে, আপনি একবার এটা বলেন আরেকবার ওটা বলেন, তখন একটা পিংপং খেলার মতো হয়। আরেকটা জিনিস যেটা আমার কাছে খারাপ লাগে সেটা হলো যে দীর্ঘদিন বাংলাদেশ এভাবে চলেছে বিএনপি হাইফেন জামাত, এবং একটা পর্যায়ে এটা হয়ে গেছে জামাত হাইফেন বিএনপি। আওয়ামী লীগ এবং দিল্লি এই কাজটা করেছে, মানে বিএনপিকে মানে কালিমাযুক্ত করার জন্য। এখন এটা চলে আসছে এনসিপি জামাত, মানে সবসময় দেখানোর চেষ্টা করা হয় যে এনসিপি আর জামাতের পজিশন মিলে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। এটা না করা ভালো, কারণ হচ্ছে যে মানে জামায়াত ইসলাম নিয়ে বাংলাদেশে যে একটা অস্বস্তি এবং প্রশ্নবিদ্ধ তাদের কয়েকটা তার ঐতিহাসিক কতগুলো ব্যাপারে তাদের নিয়ে আমাদের যে অস্বস্তি আছে বাংলাদেশ সমাজে, যৌক্তিক প্রশ্ন আছে। হ্যাঁ, এনসিপির অস্বস্তি আছে, মানে এনসিপির অস্বস্তি বলতে আমরা তো অবশ্যই 71 প্রশ্নে যারা
একটা ধোঁয়াশাপূর্ণ অবস্থান নেয়, নিজেদের অবস্থান ক্লিয়ার করে না, তাদের সাথে তো আমরা মনে করি না যে এটাকে আপনি বাইপাস করে কোনো ধরনের এখানে বাংলাদেশে আপনি রাজনীতিতে ভালো করতে পারবেন। তাহলে তাদের সাথে আপনাদের জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই? মানে আমরা তো এখনো পর্যন্ত কারোর সাথেই জোট করার ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসি নাই। আমরা কারোর সাথে জোট করব না এই সিদ্ধান্তে আমরা আসি নাই। তবে অবশ্যই আমাদের প্রথম থেকেই 71 এবং 24 আমরা এই দুটো বলেছি যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সিগনিফিকেন্ট এবং 100 বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে 71 মুক্তিযুদ্ধ। এটাই আমাদের ফাউন্ডেশন। এইটার পরবর্তী যে রাজনৈতিক ব্যবস্থা সেটা ডেলিভার করতে পারে নাই, 71-এর যে আকাঙ্ক্ষা সেটাকে অ্যাচিভ করতে পারে নাই, সেইটা নিয়ে আমরা সমালোচনা করি। এর মানে তো এই না যে আপনি 71 নিয়ে একটা ধোঁয়াশাপূর্ণ অবস্থান করে বাংলাদেশের পলিটিক্স করতে পারবেন কিংবা সেটা গ্রহণযোগ্য হবে। এবং 24-কে আমরা দেখি এটারই ধারাবাহিকতা, এটা একটা রিপ্লেস করা যাবে না। মানে 24 দিয়ে 71-কে আড়াল করা, মুখোমুখি তো দাঁড় করানোর প্রশ্নই আসে না। এবং 24 দিয়ে এমন ব্যাপারটা যাক আমি 24 আমার একটা অবস্থান আছে, এখন বোধহয় 71 নিয়ে আমি একটু ধোঁয়াশা করলেও হবে, এই চালাকি হবে না, এই চালাকি করলে হবে না। 71 আপনাকে পরিষ্কার বলতে হবে যে আপনি ইতিহাসের গুরুত্বপূর্ণ জাংচারে একটা জনগোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়িয়ে তো এই দেশে রাজনীতি করতে পারবেন না। আপনি 47, 71 দুটো সময়ে কিন্তু জামায়াতে ইসলামের ভূমিকা প্রশ্নবিদ্ধ। পাকিস্তান আন্দোলনও কিন্তু জামায়াতে, এটা কিন্তু অনেকে খেয়াল করে না, পাকিস্তান আন্দোলনের সময় কিন্তু জামায়াতে ইসলাম পাকিস্তান আন্দোলনের পক্ষে দাঁড়ায় না। কিন্তু পাকিস্তান আন্দোলনটা কি, এটা তো কোনো চাপিয়ে দেওয়া ব্যাপার ছিল না। ভুল হোক আর ঠিক হোক, যতই আপনার কাছে অবাস্তব লাগুক যে 1100 মাইলের ডিফারেন্সে কীভাবে একটা রাষ্ট্র হয়, যেটাই হোক বাংলাদেশের মানুষ এই মানে পূর্ব বাংলার মানুষ এই আন্দোলনটা করেছে। আওয়ামী লীগের যারা পরবর্তীতে বড় নেতা হয়েছে তারা তো এই আন্দোলনের মধ্যে উঠে আসা, তাজউদ্দিন আহমদ, শেখ মুজিবুর রহমান সবাই। এবং তাদের কাউকে আপনি মৃত্যুর আগ দিন পর্যন্ত বলতে শুনেছেন যে পাকিস্তান আন্দোলন করা ভুল ছিল? কেউ বলে নাই। এবং প্রফেসর আব্দুর রাজ্জাক তারা এটাকে কীভাবে দেখেছেন, তারা আমরা যেভাবে 71 আর 24-কে দেখতে চাই যে একটা আরেকটার ধাক্কায় ঘটে যাচ্ছে, 47 আর 71-কেও তারা এইভাবে দেখেছেন, সময়ের প্রয়োজনে, ইতিহাসের প্রয়োজন, এইভাবে তারা বলেছেন। কামরুদ্দিন আহমদ, আবুল হাসিম কিংবা জহির রায়হান তারা এটাকে সময়ের প্রয়োজন, ইতিহাসের প্রয়োজন, এইভাবে কথাটা ব্যাখ্যা করছেন। কেউ বলেন নাই যে আমরা যেটা ধরুন অনেকে এই ক্ষেত্রে আমরা বদরুদ্দিন উমরের সমালোচনা করি, তিনি বলেছেন যে 52 হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন, 71 হচ্ছে ভ্রম সংশোধন 47-এর। এইভাবে কিন্তু ইতিহাসে যারা, ওই ইতিহাসে যারা প্রোটাগনিস্ট তারা এইভাবে দেখেন না। তারা দেখেন যে কারণে পাকিস্তান আন্দোলনটা করেছে এখানকার মানুষ, যে সমস্ত আশা আকাঙ্ক্ষা সেগুলো সাথে সাথে পাকিস্তানি এস্টাবলিশমেন্ট ফেল করেছে এখানকার জনগোষ্ঠীকে। এবং আমাদের তো কোনো হ্যাংওভার নাই পাকিস্তান নিয়ে, অত্যন্ত সেকুলার একটা ঘটনা কিন্তু পাকিস্তান আন্দোলন। আমি 23 বছরের মাথায় এখান থেকে বেরিয়ে এসেছি, 23 বছর না, 1 বছরের মধ্যে যখন আমাকে বলেছে যে উর্দু হবে একমাত্র রাষ্ট্রভাষা, আমি বলেছি যে না, আমি এটা মানি না। তার মানে আমি একটা খুব সেকুলার কারণে আসলে পাকিস্তান আন্দোলন করতে গেছি, কোনো ধর্মীয় আবেগের জায়গা থেকে করি নাই। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের ইতিহাসের প্রশ্ন। তো এই ইতিহাসের প্রশ্নে কোনো রকম ধোঁয়াশা নিয়ে, যেমন ধরুন 24 নিয়ে আওয়ামী লীগের যে অবস্থান 24 নিয়ে বা যে ভূমিকা, এখন পরবর্তীতে আওয়ামী লীগ করতে এরকম কেউ যদি অন্য একটা ঘটনা যখন ঘটবে বাংলাদেশে, তখন 24-এ তার অবস্থানটাকে আড়াল করতে চাইবে, এটা যে কারণে হবে না, মানে অগ্রহণযোগ্য হবে, একই ঘটনা কিন্তু। তো এই কারণে আমি বলছি যে বাংলাদেশে বিএনপি, এনসিপি তারা একটা সুনির্দিষ্ট অবস্থান নিয়েছে, আলোচনার মধ্য দিয়ে একটা জায়গায় মেল্টিং পয়েন্ট আমরা আসতেই হবে, সবাই আসবে। কিন্তু অন্যান্য যারা আছে তারা হচ্ছে যে যদি খালি ভোটের হিসাব করতে থাকে, এখন কিন্তু লন্ডন মিটিং নিয়ে অনেক গুঞ্জন আছে যে আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিতে হবে, আমরা জানি না, সত্য মিথ্যা জানি না, এই কথাগুলো এসছে যে ওখানে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এখন আমরা তো বলতে পারবো না কি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু এই যে মিটিংয়ের আগে পরে আপনি আপনার পজিশন বদলে ফেলবেন, এইভাবে তো রাজনীতি হবে না। রাজনীতি শুড বি, আপনার একটা পজিশন থাকতে পারে, একটা এথিক্যাল পজিশন, একটা হচ্ছে আপনার সর্বোচ্চ ড্রিম। এবার আপনি যেটা উনি বললেন, ভাই বললেন যে আপনি কতটুকু বাস্তবসম্মত এই টাইম ফ্রেমের মধ্যে করতে পারেন, বাকিটা আপনার রাজনৈতিক এজেন্ডায় থাকছে। দাগ খেলার মাঠ থেকে আসুক বা স্কুল থেকে, অফিস থেকে আসুক বা বাজার থেকে, কিন্তু দাগ ময়লার ভয় এখন আর নয়। তাই যে কোনো রকম দাগ ময়লাকে দাও ফার্স্ট ওয়াশের লাস্ট ওয়ার্নিং। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার, যার এনজাইম সমৃদ্ধ মাল্টি বুস্টার মুহূর্তেই যে কোনো রকম দাগকে দূর করে এবং এর কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতো ঝকঝকে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। এটাই তো পলিটিক্স। আমি যতটুকু এবার করতে পারবো না, যতটুকু আমি দেখবো যে এইটুকু, যেটাকে আমি মনে করি যে এটা না করলে এবার সমস্যার সমাধান হবে না, যখন সেটা না করেই যখন ইলেকশনটা হয়ে যাবে, আমি তো এটাকে এজেন্ডা করব, আমি তো এটাকে এজেন্ডা করে পলিটিক্স করবো, এটাই তো নিয়ম। ট্রু। সেই জায়গাটা একটুখানি জাহিদ ভাই জানতে চাই, মানে বিএনপি সহ যারা বলেন যে আসলে ন্যূনতম সংস্কার করে একটা নির্বাচন দেওয়াই এই সরকারের প্রথম এবং প্রধান কাজ, তাদের একটা পয়েন্ট হচ্ছে যে এই সরকারের আসলে সংবিধান পরিবর্তনের ম্যান্ডেট নেই, এই সরকার সংবিধান পরিবর্তন করতে পারবে না, তার জন্য একটা নির্বাচিত সরকারই দরকার। এই জায়গায় একটু বলবেন এই সরকারের ম্যান্ডেটের নিয়ে বা ক্ষমতা নিয়ে? মানে এই সরকারের তো আসলে সংবিধান সংশোধন করার ম্যান্ডেট নেই, এটা ট্রু। ম্যান্ডেট নেই এভাবে বলবো না, কিন্তু এটা টেকনিক্যালি করতে পারবেন না। সরকারটা এখন যে স্ট্রাকচারে আছে, যে ফর্মে আছে, সংস্কার কেমন করে হবে? সংস্কার অন্তত একটা কাজ হবে, খেয়াল করব আমরা, বিএনপি কিন্তু সংবিধান সংশোধন বিষয়ক আলাপে এই সরকারের ঐক্যমত্য কমিশনের সাথে বসছে, 3 দিন বসেছে, রিগারাস মিটিং হয়েছে এবং সংবিধান সংশোধনেরও
আলোচনা চলছে। আমি একটা প্রশংসা বিএনপির একটু করতে চাই, সেটা আমি আশা করি তুষারও অ্যাগ্রি করবেন। আগে বড় দলগুলো না, আচ্ছা ঠিক আছে মেনে নিলাম, সব হয়ে গেল, পরে আমি নির্বাচিত হয়ে গেলে কি হবে না হবে আই ডোন্ট কেয়ার, কিন্তু তারা এখন নেগোশিয়েট করছে, ভেরি টাফ ফাইট করছে। যেটাও করবে না ও কিন্তু ওটার থেকে সরে আসছে না, সমালোচনা হচ্ছে মানুষ। আমি সমালোচনা বলতে জনগণ সমালোচনা করছে এভাবে বলতে চাই না। আমরা জনগণ বলতে আসলে খুবই ভুলভাবে আমরা আমাদের চারপাশের একটা ক্লাসকে আমরা এডুকেটেড মিডল ক্লাস অসন্তুষ্ট হচ্ছে। ওদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ পাওয়ার আছে, কিন্তু তারপরও সে কিন্তু ওই ফাইট করার চেষ্টা করছে। তো এই সরকার যেটা করছে আমি মনে করি এটাও যথেষ্ট ভালো কাজ, যদি একটা কনসেনসাসে আসা যায় যে আমরা কনস্টিটিউশনেরও এই চেঞ্জগুলো করব। সেটা পরবর্তীতে, এখন নির্বাচনটা কিসের হবে এটা নিয়ে ডিবেট আছে। এনসিপি তার উপর বা অন্যান্য দল তার উপর ভরসা রাখবে কিনা এটাও তো একটা ব্যাপার, তাই না? না, ভরসা রাখতে হবে, উপায় নেই। কারণ হচ্ছে এখন এনসিপির আবার আরেকটা চাওয়া আছে যেটার সাথে বিএনপি দ্বিমত করে, সেটা হচ্ছে বিএনপি একটা জাস্ট আমাদের প্লেন সংসদ নির্বাচন চায়, কিন্তু এনসিপি প্রথম বলেছিল একটা গণপরিষদ নির্বাচন। এখন সম্ভবত 70-এ যেমন হয়েছিল যে একটা পার্লামেন্ট এবং গণপরিষদ একই জিনিস, একই ভোট, সেরকম হলেও সম্ভবত তারা অ্যাগ্রি করবেন। সো এটা পরবর্তী পার্লামেন্ট, সেটা গণপরিষদ হোক আর রেগুলার পার্লামেন্ট হোক, কনস্টিটিউশন সেখানেই আসলে অ্যামেন্ডেড হতে হবে। কিন্তু এই সরকারের ম্যান্ডেট আছে কিনা, আমি মনে করি ম্যান্ডেট আছে। এবং এই সরকারকে যেভাবে অনেকে নির্বাচিত বলেন, আমি নির্বাচিত শব্দটা বলতে প্রস্তুত নই, কিন্তু অবশ্যই এই সরকারের ম্যান্ডেট আছে। মানে একটু ক্লিয়ার যদি করে ফেলি তুলনা দিয়ে, এটা 1-11 সরকারের চেয়ে একেবারেই আলাদা জিনিস। 1-11 সরকার ছিল আসলে একটা সোজা সাপটা কথা, একটা সিভিল ফেস ছিল, কিন্তু এটা একটা কু ছিল, ওটা গণ অভ্যুত্থান ছিল না। ওটার মধ্যে জনগণের স্বতঃস্ফূর্ততা, নেমে আসা, মারা যাওয়া, আহত হওয়া, এগুলো ছিল না। সো এগুলোর মাধ্যমেই এই সরকারের ম্যান্ডেট তৈরি হয়েছে। আর একটা জিনিস একটু যোগ করতে চাই, আমি রাদার সরকারকেই মনে হয় যে সরকার তার নিজের ম্যান্ডেট আছে, যে সরকার নিজেই বোঝে না। আমি প্রথম দিন থেকে এই কথা বলছি। ধরুন আমাদের প্রধান উপদেষ্টা বলছেন একটা গুরুত্বপূর্ণ পত্রিকার সাথে সাক্ষাৎকারে, আমরা ফ্যাসিলিটেটর। আপনি তো আসলে শুধু ফ্যাসিলিটেটর হওয়ার কথা ছিল না, আপনার ম্যান্ডেট আছে, আপনার নিজেরও কিছু বলার আছে যে আমারও এই আলাপ, আমি এটা চাই, এটা বলার ছিল। কিন্তু সরকার শুরু থেকে ওই জায়গাটা থেকে সরে গেছে কেন জানেন? প্রথম দিন থেকে এই কথাটা বলার চেষ্টা করেছে যে সরকারের নিজের স্টেক আছে, পার্টিগুলোর আছে নিজের স্টেক, কিন্তু এই সরকার শুরুতেই সবচেয়ে প্রধান মানুষটাই এটা ছেড়ে দিয়েছেন। ফলে এখন আসলে সরকারের জন্য এটা আবার নতুন করে রিভাইভ করা ইজ টাফ। কিন্তু সোফার যা হচ্ছে, এখনও বিএনপি কোঅপারেট করছে, এগুলো চলবে। এবং আমরা যদি একমত হই, আমি মনে করি ভবিষ্যতের বাংলাদেশ, এটা কিন্তু আগের বাংলাদেশ না। ওই যে এরশাদ পতনের পর 3 জোটের রূপরেখার কি হয়েছে না হয়েছে ওগুলোতে কিছু হবে না। আজকে এগুলো বলবে, অন রেকর্ড কথা বলবে, ভিডিও হবে, এগুলো ছড়িয়ে দিতে থাকবে, মানুষ যখন হবে না, এই রিস্কগুলো দলগুলো নেওয়া কঠিন হবে। যদি তারা ভবিষ্যতে গণতান্ত্রিক ব্যবস্থাটা কন্টিনিউ করতে চায়, তারা যদি শেখ হাসিনা হয়ে যেতে চায়, তখন পিটিয়ে টিটিয়ে থাকা যাবে। কিন্তু যদি আপনি আবার ভোটে যাবেন চিন্তা করেন, আপনি তখন দেয়া কমিটমেন্ট ভাঙা আসলে খুব কঠিন হবে। তুষার ভাই, আপনি একটু বলেন যে মানে ঐক্যমত্যের কথা যখন আমরা বলি, মানে আপনারা যা বলছেন সেটাও পুরোপুরি হয়তো অন্যান্য রাজনৈতিক দল মেনে নেবে, আবার তারা যা বলছেন সেটাও আপনারা পুরোপুরি মেনে নেবেন না। ঐক্যমত্যের জায়গায় কোথায় আসার সুযোগ রয়েছে বলে মনে করেন আপনি? ঐক্যমত্যের ক্ষেত্রে প্রথম বিবেচনাটা হতে হবে ন্যাশনাল ইন্টারেস্ট কোনটা, এটা সবাইকে মিলে ঠিক করতে হবে যে এগুলো হচ্ছে জাতীয় স্বার্থ। প্রত্যেকের একটা দলীয় এজেন্ডা আছে, আমার আছে, আপনার থাকবে, ঠিক আছে। কিন্তু আমরা দেখব যে দলীয় এজেন্ডা কোন কোন ক্ষেত্রে আমি ছাড় দেবো এবং কোনটা আমার ন্যাশনাল ইন্টারেস্ট। ন্যাশনাল ইন্টারেস্টটা ডিফাইন করতে পারলে তারপর সেখানে আমাদেরকে আসতে হবে, সবাইকে ছাড় দিতে হবে। যেমন ধরুন আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে পূর্ণাঙ্গ গণপরিষদ বলতে যেটা বোঝায়, অর্থাৎ যেটা নিজেই হয়তো 4-5 বছর থেকে যাবে, এটা বা এখন এই মুহূর্তে হয়তো আপনি করতে পারছেন না। তখন কিন্তু আমরা ইতিমধ্যে ওখান থেকে সরে এসে বলেছি যে আপনি এমন একটা গণপরিষদ করেন যেটা আসলে কিছুদিন পরে পার্লামেন্ট হয়ে যাবে, যারা ওটার মধ্যে থাকবে তারাই পার্লামেন্ট হয়ে যাবে। এবং এইটা আসলে এক অর্থে একটা আইনসভাই, যাকে আপনি সংবিধান পরিবর্তনের ম্যান্ডেট দিচ্ছেন। এটাকে ধরা যাক কেতাবি ভাষায় এরকম বলে যে ম্যান্ডেটেড কনস্টিটিউয়েন্ট লেজিসলেচার। এটা একটা লেজিসলেচার, কিন্তু যাকে আপনি এই কনস্টিটিউশনটা ভাগ দেওয়ার জন্য, মানে কাজ করার জন্য ম্যান্ডেট দিচ্ছেন, ঠিক আছে। এটা তো আমি অলরেডি আমার জায়গা থেকে সরে এসে এই একটা মধ্যবর্তী জায়গায় এসেছি। বিএনপি বলছে আইনসভার মধ্যে আমরা এটা করবো, মানে নির্বাচিত সরকার এটা করবে। এটার সমস্যাটা কোথায়? নির্বাচিত সরকারের কাছে তো আসলে সকল জনগণের, মানে দেখেন পার্লামেন্ট, আমাদের প্রধান আপত্তিটা কোথায়? যে শুধু সরকার সংবিধানে সংশোধন করতে পারবে না। সংবিধান শুধু একটা সরকার এটার ব্যাপারে ডিসাইড করতে পারে না। তার আসলে সর্বোচ্চ 40% কি 42% রায় থাকে তার পক্ষে। ইভেন পুরো সংসদও তার পক্ষে থাকে না।
সংসদ তো জনগণের রিফ্লেকশন, যদি আপনি বলেন মতের রিফ্লেকশন, তারও কিছুটা কম থাকে সরকারে, যদিও তার আসন ভিত্তিক মেজরিটি থাকে। কিন্তু কনস্টিটিউশন যদি জাতির একটা ব্যাপার হয়, তাহলে আপনাকে এমনভাবে করতে হবে যেন সবাই এটার মধ্যে থাকে। পার্লামেন্টে করার সমস্যাটা হচ্ছে যে পার্লামেন্টে আসলে আপনি সংশোধনী করতে পারেন। বাংলাদেশে 17টা সংশোধনী হয়েছে, এখন আপনি এটা করলে 18 নম্বর সংশোধনী হবে। এই সংশোধনী যে আবার পরবর্তী 2/3 দিয়ে কেউ এটাকে বাদ দিতে পারবে না, কিংবা বিচার বিভাগ যে এটা নিয়ে, আপনি ধরেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো ছিল, তারপর সেটাকে তো আপনি সরিয়ে দিলেন, আবার এখন আপনি এনেছেন, আবার যদি কেউ খারাপ উদ্দেশ্য থাকে সে আবার এটা সরিয়ে দিতে চাইবে, বলবে যে এর মধ্যে আওয়ামী লীগের মতো যুক্তি দিবে। ঠিক আছে, এগুলো সম্ভব আপনার কাছে 2/3 থাকলে, পরে এটা নিয়ে রিয়াকশন হবে ইত্যাদি হবে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তো শিক্ষা নেয় না, মানে আপনি এখন আপনার ক্ষমতার তোপের মুখে আপনি একটা কিছু করে ফেলছেন, পরে এটা কী রিয়াকশন হবে এটা আপনি খেয়াল করেন না। তো এই সমস্যাগুলো আছে, এই জন্য আমরা বলছি যে এমন একটা ভাবে করতে হবে যেটা সবাই মত দিতে পারে, এইভাবে আপনাকে সংবিধানটা পরিবর্তন করতে হবে। এবং কী কী জিনিস আসলে পরিবর্তনের প্রধান এজেন্ডা, এটাও কিন্তু এখন প্রায় আপনার ঠিক হয়ে যাচ্ছে আলোচনার মধ্যে দিয়ে। মানে এজেন্ডাগুলো কি, 70 অনুচ্ছেদ একটা এজেন্ডা, প্রধানমন্ত্রীর মেয়াদ একটা এজেন্ডা, মানে 2 কক্ষ আনুপাতিক হারে হবে কিনা ও আপার হাউস, এটা একটা এজেন্ডা, নারীরা সরাসরি ভোটে আসবে কিনা, এগুলো এজেন্ডাগুলো আপনি জানেন, এটা নিয়ে তর্ক বিতর্ক হবে। ঠিক আছে, ফলে এইটা আপনার করা উচিত, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথাটা এই কারণে এসছে, যেটা আবার ইভেন্চুয়ালি পার্লামেন্ট হয়ে যাবে। এই সব কিছু করতে কেমন সময় লাগতে পারে, সেটা কি দ্রুত নির্বাচনের আগে করা সম্ভব? মানে এটা তো নির্বাচন, আমরা যেটা কথা বলছি এটাও তো একটা নির্বাচন, একসাথে এটা তো একটা নির্বাচন। এবং যে টাইমে আমরা বলছি যে ডিসেম্বর টু, মানে প্রধান উপদেষ্টা যে টাইমটা বলছেন ডিসেম্বর টু জুন, তার মধ্যে ডিসেম্বরও তো হতে পারে। আমরা যদি দেখি যে সংস্কারের রোডম্যাপটা পরিষ্কার, এই সংস্কারটা হচ্ছে, তাহলে ডিসেম্বর ইলেকশন হলে আমাদের কোনো আপত্তি নাই। আচ্ছা, আপনি ধরেন বলা হচ্ছে যে এনসিপি নির্বাচন পেছাতে চায়, তো নির্বাচন পেছানোর মানে এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে সর্বোচ্চ ফেব্রুয়ারিতে যাবে, কারণ আবার রোজা আছে, কোরবানি ঈদ আছে, এগুলো অনেক ব্যাপার আছে। ডিসেম্বর ইলেকশন হলে আর মার্চে বা ফেব্রুয়ারিতে ইলেকশন হলে 2-3 মাসের যে গ্যাপ, এতে 2-3 মাসে এনসিপি কি আহামরি কি অর্জন করে ফেলবে, কিছুই হবে না। কিন্তু প্রক্রিয়াটা ইম্পর্টেন্ট, পদ্ধতিটা ইম্পর্টেন্ট, যে এই আমাকে যদি আপনি দেখাতে পারেন যে এই জিনিসগুলো হচ্ছেই, তাহলে আমরা ডিসেম্বর ইলেকশন আমাদের সাংগঠনিক প্রস্তুতি বা আমাদের অবস্থা যাই থাকুক আমরা এটাতে একমত হচ্ছি। কিন্তু যদি শুধু একটা জিনিসের বিরোধিতা আমরা করছি, যে ডিসেম্বরে ইলেকশন দিতে হবে, সুতরাং এই টাইমের মধ্যে আপনি যা করতে পারেন করবেন, না করতে পারলে নাই, আপনাকে ইলেকশনে চলে যেতে হবে, এই জিনিসটা আমরা বিরোধিতা করছি। কারণ তাতে করে হচ্ছে, এবং দেখেন এটা সমস্যাটা কোথায়, আমরা আসলে এক অর্থে বিএনপিকে সেফ করার রাজনীতি করছি। কিভাবে? কারণ হচ্ছে যে আপনি যদি এগুলো ঠিক না করে বিএনপি যদি পাওয়ারে যায়, পাওয়ারের স্ট্রাকচারটা আগের মতো থাকবে, এবং বিএনপি না চাইলেও এই মানে তাকে কিছু স্বৈরতান্ত্রিক আচরণ করতে হবে। এবং আবার যদি গণ অভ্যুত্থান গণ আন্দোলনের মতো পরিস্থিতি হয়, তখন আওয়ামী লীগের পরিণতি, আমরা কারোর যেন আর আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে না হয়। এজেন্ডা ইজ ভেরি সিম্পল, এজেন্ডা হচ্ছে আপনি সরকারে না থাকেন, বিরোধী দল হয়ে রাস্তায় যেন থাকতে পারেন, রাজনীতিতে যেন থাকতে পারেন। এখন দেখেন দলগুলো যখন এমনভাবে তারা সরকারে থাকে, আপনি যখন তারা টেনে হিচড়ে নামান, সে কিন্তু আর থাকতে পারে না। এই যে আওয়ামী লীগ এখন আমি আপনার কথা একেবারে স্পষ্ট বুঝেছি, মানে নির্বাচনের উপর ডিপেন্ড করে সংস্কার নয়, বরং সংস্কারের উপর ডিপেন্ড করে আপনারা নির্বাচন, সংস্কারের আউটকাম হচ্ছে নির্বাচন। ওকে, জাহিদ ভাই, আপনার কি মনে হয় যে আসলে একটা দ্রুত নির্বাচনের কথাও যখন বলা হয়, তখন এর আগে আসলে এই যে প্রক্রিয়া, গণপরিষদ, তারপরে আবার সংস্কার, সংবিধান, সেই সব কিছু মিলে মানে সম্ভব এটা এই টাইমলাইনের মধ্যে, যদি আমরা ডিসেম্বর ফেব্রুয়ারিকে একটা টাইম ধরে রাখি? খুবই সম্ভব। যেমন ধরুন, সবচেয়ে টাফ ডিবেটটা হচ্ছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট নিয়ে, ওটা তো আসলে পরে হবে, যদি ওটা রেগুলার পার্লামেন্ট হোক, বোথ হোক, বা শুধুমাত্র যদি একটা গণপরিষদই হোক না কেন, এটা তো আর এখন হচ্ছে না, এখন কনসেনসাস বিল্ডিং। আর লিগাল যে চেঞ্জগুলো, একটা উদাহরণ দেয়, আমি একটা নির্বাচন ব্যবস্থা সংসদ কমিশনের সদস্য ছিলাম। ধরুন আরপিও, যে আইনটার ভিত্তিতে সংসদ নির্বাচন হয়, ওখানে কোন কোন আর্টিকেলে কি কি পরিবর্তন হবে, আমরা ইভেন আর্টিকেলের যে বাক্য সেটাও লিখে দিয়েছি। আচ্ছা, এটা সরকার যদি নাও নেয়, আইন মন্ত্রণালয়ের ড্রাফট ডিপার্টমেন্ট আছে, তারা এটা করতে কতদিন লাগবে? ধরুন সবাই মিলে বসে আমরা যে কয়টা সাজেস্ট করলাম তার মধ্যে তাদের এই কয়টা এগ্রি করছেন, এটা জাস্ট একটা ছোট অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ। এগ্রির জায়গাটায় আসাটা বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কতটা সহজ বা কঠিন দেখছেন, ঐক্যমত্য যেটা আজকে আমাদের বিষয়? এটা খুবই কঠিন। কারণ কি, মানে আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি, কিন্তু একটা দেশের স্বৈরাচারী ব্যবস্থা যখন চেপে বসে, জেকে বসে, তখন আমরা চাই বা না চাই, আমরা তো শেখ হাসিনার সময় পাল্টা তাকে একই কায়দায় প্রটেক্ট করার চেষ্টা করেছি। আমরা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে বল প্রয়োগ করেছি, খেয়াল করবেন, আমরা রাস্তায় মরেছি, আমরা পাল্টা বল এরকম যে আমাকে বারণ করেছে, কিন্তু আমি অবাধ্য হয়ে মাঠে নেমেছি, ওর সাথে কিন্তু আলাপ আলোচনা করি নাই। তো ফলে ওই স্বৈরাচারী ব্যবস্থায় থাকতে থাকতে আমাদের যে লিস্ট, একটা গণতান্ত্রিক চর্চা, সেই চর্চাগুলো আসলে নাই। যেমন ধরুন এনসিপি একটা নতুন দল, বিএনপি অনেক দিন থেকে আছে, আমি দুই পক্ষের মধ্যেই মাঝে মাঝে এমন সব ওয়েতে তারা পরস্পরকে আক্রমণ করতে দেখছি
যেটা আসলে হওয়া ঠিক না। কারণ আমরা প্রত্যেকে আসলে একই জায়গার মানুষ, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে ছিলাম, কিন্তু ওই যে বললাম আমাদের মধ্যে স্বৈরাচারের সময় থাকতে থাকতে আমাদের গণতান্ত্রিক যে চর্চা সেটা থেকে আমরা দূরে সরে গেছি। আমরা তো খুব গণতান্ত্রিক কখনোই ছিলাম না, আর 15 বছর আমরা অনেক পিছিয়ে গেছি, ভূতের মতো আমাদের পা পেছনে ছিল, আমরা পেছনে গেছি। ফলে এই কনসেনসাসে আসা আসলে কঠিন হবে। এই জন্য আমি ঐক্যমতের ব্যাপারে ব্যক্তিগতভাবে যদি বলি খুব আশাবাদী না, এবং আবার এতে হতাশও নই। কারণ হচ্ছে এটা যে হবে, এমন যে হবে, এটা আমার কাছে প্রত্যাশিত ছিল। শেখ হাসিনার পতনের পর আমরা সবাই কাল সকাল থেকে গণতান্ত্রিক হয়ে যাব, আমরা প্রত্যেকের মতামতকে অ্যাকোমোডেট করব, প্রত্যেকে একসাথে গিয়ে এগিয়ে চলতে থাকবো, এভাবে হয় না। তুষার ভাই, আপনি কতটা আশাবাদী ঐক্যমত নিয়ে? আমি যেহেতু রাজনীতি করছি, বলে আমাকে তো আশাবাদী হতে হবে, হতাশ হওয়ার বিলাসিতা নাই। আমি মনে করি কি যে জনগণের চাপেই রাজনৈতিক দলগুলো একমত হতে বাধ্য হবে, কারণ জনগণ এত রেডি এই জিনিসগুলো নেওয়ার জন্য। আপনি দেয়াল পড়লে বোঝা যায় এগুলোকে যে রাজনৈতিক দল বা যেই মনে করবে যে ইমোশনাল কথাবার্তা, তারা কিন্তু ভুল করবে, যদি মনে করে এগুলো ইমোশনাল কথাবার্তা। ঠিক আছে, এগুলো একদম ইমোশনাল কথাবার্তা না। মানুষ কি চায় সেটা এখানে লেখা আছে, এবং আপনি দেখেন যে কাউকে জিজ্ঞেস করেন, মানুষ বলে যে হ্যাঁ আমি এই চেঞ্জটা চাই, মানুষ রেডি আছে, দলগুলোকে ওখানে আসতে হবে। আরেকটা জিনিস আমি যেটা বুঝি, এক ধাক্কায় কোনো পরিবর্তন হয় না। যেমন ধরেন আপনি রাশিয়ার ইতিহাসটা যেটুকু আমি পড়েছি, 1905 সালে একটা রেভলিউশনের চেষ্টা করা হয়েছিল, ফেল করেছে। 5 থেকে 17 সালে 3 ধাপে গিয়ে তারপর শেষ পর্যন্ত বলশেভিকরা ক্ষমতা পেল। ঠিক আছে, জারের পতন ঘটলো, জারের পরে কেরেন্সকি গভর্নমেন্ট আসলো, সেই গভর্নমেন্টের বিরুদ্ধে আবার আন্দোলনকারী শক্তি আন্দোলন করলো, সেই আন্দোলনকারী শক্তিদের মধ্যে থেকে আবার শুধু বলশেভিকরা যে পাওয়ারটা নিয়ে নিল, ওইটা আবার ঘটেছে ডুমার মধ্যে, ইত্যাদি অনেকগুলো ব্যাপার আছে। বলার কথাটা হচ্ছে যে এই যে জার্নিটা অনেকে আরও আগে যায়, যে 1861 সাল থেকে আপনাকে শুরু করতে হবে রাশিয়া বুঝতে গেলে, এরকম বলে। কিন্তু এই যে 17 বছর, এখন আমাদের দেশে এজেন্ডা সেট হয়ে গেছে 24 সালে, এজেন্ডা কিন্তু 24 সালে সেট। এখন কতটুকু এখনই আমরা অর্জন করতে চাচ্ছি যেটা স্থায়ী হবে, এইটা হচ্ছে ইস্যু। মানে আপনার ফাউন্ডেশন, পিলার, আপনি ভবন করতে চাচ্ছেন, পিলারটা ছাড়া তো আপনি কিছু করতে পারবেন না। এবার পিলারটা সেট হয়ে গেলে ভবনটা প্রত্যেকেই কন্ট্রিবিউট করবে, এবং যেটাকে বলা হচ্ছে সংস্কারের চলমান প্রক্রিয়া। যে কোনো আইনি মানে সংস্কার, আপনি যখন একটা ইশতেহার দেন তখন আপনি আসলে বলেন যে আমি এই সংস্কারগুলো করবো, আমি ইশতেহার দিই, এগুলো তো দল যারটা দেবে, কিন্তু মূলত যেগুলো জাতীয় সংস্কার সেগুলো এবার হবে আর কি, এই দফায় হবে। আমরাও সেই আশা করছি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। ঐক্যমত আমাদের জন্য ভীষণ দরকার, সেটা রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সকল ক্ষেত্রে। এবং বাংলাদেশের রাজনৈতিক মাঠে যে আমরা পথ চলছি, সেখানে একটি নির্বাচনের জন্য আমাদের ঐক্যমতের দরকার। কি কি সংস্কার হবে সেই সব কিছু মিলিয়ে দর্শক আমাদের মধ্যে ঐক্য থাকুক, যে ঐক্য আমাদেরকে মুক্তি এনে দেয় বারবার। আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আবার দেখা হবে, আবার কথা হবে।